A very good afternoon once again. আমি সুখেন্দু সিংহ রায়, এসএস রয়। সো পলিটি উইথ এসএসআর। সো লাস্টে আমরা ব্যাকগ্রাউন্ড স্টার্ট করেছিলাম। আমি তোমাদের বলেছি ইন্ডিয়াতে ইম্পিরিয়ালিজম কিভাবে শুরু হয়, ব্রিটিশরা কিভাবে আসে এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে আস্তে আস্তে পাওয়ার এস্টাবলিশ করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন পাওয়ার এস্টাবলিশ করে, পাওয়ার গেইন করে, তখন একটা কনফ্লিক্ট দেখা যায় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সাধারণ মানুষ এবং ভারতের যে ইকোনমি আছে তারা প্লান্ডার করছিল, লুণ্ঠন চালাচ্ছিল ভারতের অর্থনীতি থেকে। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে যে স্পেশাল চ্যাটারের মাধ্যমে পাওয়ার দেওয়া হয়েছিল, সেই পাওয়ারটাকে রিভাইজ করার সময় আসে এবং 1764-এ ব্যাটল অফ বক্সার, যারা আগের ভিডিওটা দেখোনি তারা আগের ভিডিওটা দেখে নিও। 64-এ ব্যাটল অফ বক্সার হওয়ার পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন ব্যাপক আর্থিক ক্ষতির মধ্যে দিয়ে পড়ে গেছিল। তার জন্য 1 মিলিয়ন পাউন্ড ওদেরকে কম্পেনসেশন দিতে হতো। আর এই টাকাটা কে দেয়? রয়্যাল ক্রাউন বা কুইন অফ ইংল্যান্ড দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সেভ করে। ঠিক আছে, যখন কোনো কোম্পানি ব্যাংকরাপ্ট হয়ে যায় তখন কি করে? সে সরকারের কাছে সাহায্য চায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঠিক সেম ভাবে ইংল্যান্ডে কুইনের কাছে গিয়ে সাহায্য চায় এবং কুইন তখন ওদেরকে সেফগার্ড করার জন্য 1 মিলিয়ন পাউন্ড ডোনেট করে, সাহায্য করে। তার পরিবর্তে কি বলে, এরপর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সমস্ত অ্যাক্টিভিটি ইট শুড বি মনিটরড বাই দ্য রয়্যাল ক্রাউন, মানে কুইন অফ ইংল্যান্ড বা ব্রিটিশ পার্লামেন্ট সমস্ত অ্যাক্টিভিটিকে ওরা মনিটর করবে। সেই জন্য কি হয়, রেগুলেটিং অ্যাক্টের কনসেপ্ট আছে। রেগুলেটিং অ্যাক্ট, regulating, the word derived from the word regulate, regulate থেকে রেগুলেটিং অ্যাক্ট টার্মটাকে কয়েন করা হয়। রেগুলেট করা মানে কি? নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল করা। সেই জন্য 1773 সালে প্রথম রেগুলেটিং অ্যাক্ট আছে, 1773, দ্য ফার্স্ট রেগুলেটিং অ্যাক্ট, ফার্স্ট রেগুলেটিং অ্যাক্ট 1773। এবং এই প্রথম রেগুলেটিং অ্যাক্ট আসার পর আরো কি শর্ত দেওয়া হয় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যা কিছু করবে প্রতি 20 বছর পর সেটাকে মনিটর করা হবে। অনেক সময় কি হয়, স্টুডেন্টরা প্রবলেম ফেস করে যে কত কত সালে রেগুলেটিং অ্যাক্ট এসছিল সেটা মনে রাখতে তাদের একটা কনফিউশন বা প্রবলেম হয়। আমাদের মনে রাখার কিছু দরকার নেই, শুধু মনে রাখবে +20 করে সবকটা রেগুলেটিং আছে। তাহলে এর পরেরটা কত হবে? 1793, তারপরেরটা কত হবে? 1813, তারপরেরটা কত হবে? 1833। ঠিক আছে, এরপরে পরবর্তী সব থেকে ইম্পর্টেন্ট 1857 and 1858। এই সমস্ত সালগুলোতে রেগুলেটিং অ্যাক্ট আছে 20 বছরের অন্তরালে। এই যে রেগুলেটিং অ্যাক্ট গুলো আছে, এর মেন অবজেক্টিভ কি ছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে ব্রিটিশ রাজ সেটাকে মনিটর করা। এবং এই 1757 রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে একটা পোস্ট ক্রিয়েট করা হয়, গভর্নর জেনারেল। এই সময় যে গভর্নর জেনারেল ছিলেন কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস। অনেকবার বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন আসে ওয়ারেন হেস্টিংস। এই ওয়ারেন হেস্টিংস যখন গভর্নর জেনারেল হন তখন পাওয়ার একটা ক্লিয়ার ডিমার্কেশন হয় যে কোন কোন ক্ষেত্রে কোম্পানি তাদের অথরিটি কন্ট্রোল করবে আর কোন কোন ক্ষেত্রে রয়্যাল ক্রাউন বা পার্লামেন্ট অফ ইংল্যান্ড তারা ইন্টারফেয়ার করতে পারবে। এবং যা কিছু কোম্পানি করবে দে হ্যাভ টু সাবমিট আ রিপোর্ট অফ দেয়ার প্রোগ্রেস অ্যান্ড দেয়ার অ্যাক্টিভিটি ইন বেঙ্গল। বেঙ্গল বা গোটা ভারতবর্ষে যে সমস্ত এরিয়াগুলো অলরেডি ব্রিটিশদের কন্ট্রোলে ছিল সেই এরিয়াতে ওরা কিভাবে কন্ট্রোল করবে তার একটা ডিটেল ব্লুপ্রিন্ট প্রতি 20 বছর অন্তর রিপোর্টের ফর্মে সাবমিট করতে হবে। এরপরে 1773 এই সময় কি হয়? পাওয়ার ওয়াজ ডিস্ট্রিবিউটেড। পাওয়ার ওয়াজ ডিস্ট্রিবিউটেড কিভাবে? ডুয়েল গভর্নমেন্ট শুরু হয়। একদিকে ভারতীয় রাজা, ডুয়েল গভর্নমেন্ট, একদিকে
ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর একদিকে ইন্ডিয়ান কিংস, দুজনের মধ্যে পাওয়ারের ডিস্ট্রিবিউশন হয়। এর পরবর্তীকালে 1813 এবং 33 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই যে গভর্নর জেনারেল পোস্টটা ছিল, গভর্নর জেনারেল, এই পোস্টের ডেজিগনেশনটা আবার চেঞ্জ হয়। কারণ এতদিন পর্যন্ত কি হয়েছিল, এই সময় গভর্নর জেনারেল অফ বেঙ্গল বলা হতো, এই যে পোস্টটা গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এটা চেঞ্জ হয়ে হলো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। কেন? টেরিটরি বাড়ছে, এক্সপ্যানশন হচ্ছে, আস্তে আস্তে বিভিন্ন সাবসিডিয়ারি অ্যালায়েন্স, তারপর বিভিন্ন জায়গায় লড়াই করে বা কি বলে ওদের যে এক্সপ্যানশন পলিসির মাধ্যমে আস্তে আস্তে পাঞ্জাব, সাউথ, তারপরে কর্ণাটিক ওয়ার হয়েছিল, কর্ণাটিক ওয়ার, তারপরে সিন্ধ, বেঙ্গল তো ছিলই, আফটার ব্যাটল অফ বক্সার অ্যান্ড পলাসি, এই বিভিন্ন এরিয়াগুলো ইনক্লুডিং মারাঠা, দ্যাট ওয়াজ অলসো আন্ডার দ্য টেরিটরি অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে এই সমস্ত এরিয়া চলে আসার জন্য এই ডেজিগনেশনটা চেঞ্জ হয়ে কি হয়ে যায়, গভর্নর জেনারেল অফ বেঙ্গল থেকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এর পরবর্তীকালে এদের যে সাম্রাজ্যবাদী অ্যাপ্রোচটা ছিল, আস্তে আস্তে এরা কি করছিল, পাওয়ার গেইন করছিল, বিভিন্ন জায়গাতে নিজেদের কর্তৃত্ব এস্টাবলিশ করছিল। কিন্তু এই যে শোষণ নীতি বা এক্সট্রিম প্লান্ডার, প্লান্ডার মানে লুণ্ঠন, চরম পর্যায়ের লুণ্ঠনের কারণে কি হচ্ছিল, ভারতীয় যারা জমিদার ছিলেন, লোকাল রাজা ছিলেন এবং লোকাল শাসক ছিল, তাদের মধ্যে একটা ক্ষোভের জন্ম নেয়। সেই পুঞ্জীভূত ক্ষোভ আলটিমেটলি 1857 দ্য গ্রেট রিভল্ট, দ্য গ্রেট রিভল্ট বা সিপাই মিউটিনি, সিপাই মিউটিনি, ওকে, বা ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। আমি কেন এই তিনটে টার্মই লিখলাম, তার কারণ হচ্ছে তোমরা যদি কোশ্চেন দেখো বিসিএস এর, ইনক্লুডিং সিভিল সার্ভিস প্রিলিম, ইনক্লুডিং স্টাফ সিলেকশন, অনেক জায়গাতে দেখতে পাবে যে কেন এটাকে গ্রেট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বলে, কেন এটাকে রিভল্ট বলে, বা হু ইজ দ্য পার্সন হু কল্ড ইট ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, কে বলেছিলেন যে এটাকে ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। এবং এই সময় গভর্নর জেনারেল যে পোস্টটা ছিল, দ্যাট ওয়াজ অলসো অ্যাবলিশড। গভর্নর জেনারেল পোস্টটাকে অ্যাবলিশড করা হয়, তার জায়গায় আছে ভাইসরয়। কেন আছে? তার কারণ হচ্ছে 1857 রিভল্ট হওয়ার পর এরা বুঝতে পারে যে ভারতের সাধারণ জনগণ, রাজা, প্রশাসক, তারা কেউই স্যাটিসফাইড ছিলেন না এদের যে লুণ্ঠন পলিসি বা যেভাবে ওরা এক্সপ্যানশন করছিল, তার ফলে ইন্টারনাল পিস এবং স্টেবিলিটি তো ছিলই না। যারা কৃষক ছিল, যারা গরিব মানুষ ছিল, খেটে খাওয়া মানুষ ছিল, তারাও প্রচন্ডভাবে অত্যাচারিত হচ্ছিল। তার জন্য কি হয়, তার জন্য পাওয়ারের চেঞ্জ হয়। আমরা আগের দিন যখন ডিভিশন করছিলাম, এই পুরো টেনিয়রটা দুটো ভাগে বিভক্ত। একটা টাইম ইস্ট ইন্ডিয়া কোম্পানি রুল করে 1757 থেকে 1857 পর্যন্ত, আর 1858 থেকে 1947 পর্যন্ত এটা রয়্যাল ক্রাউন বা কুইন অফ ইংল্যান্ড বা ইংল্যান্ডের রাজার আন্ডারে শাসন চলে যায়। যখনই 1757 ব্যাটল অফ গ্রেট রিভল্ট হয়, তারপরে কুইন্স প্রোক্লেমেশন বা মহারানীর ঘোষণাপত্র, কুইন্স প্রোক্লেমেশন বা মহারানীর ঘোষণাপত্রের মাধ্যমে জানানো হয় যে যে পাওয়ার, যে অথরিটি এতদিন ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে ছিল, এরপরে সেই পাওয়ারটা ইংল্যান্ডের কুইনের হাতে চলে যাবে এবং দ্য পোস্ট অফ গভর্নর জেনারেল উইল বি অ্যাবলিশড, ইট উইল বি নো মোর, আর থাকবে না। তার জায়গায় একটা নতুন পোস্ট ক্রিয়েট হবে, ভাইসরয়। তাহলে প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং।
এবং লাস্ট গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং। বারবার এক্সামে কোশ্চেন আসে, কার আমলে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ হয়েছিল? লর্ড ক্যানিং। তাহলে এই যে টেনিওরটা, এর পাশাপাশি কি হচ্ছিল, একদিকে যেমন কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট হচ্ছিল, কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট, ঠিক এর প্যারালালি কিন্তু সোশ্যাল রিভল্টও ইন্ডিয়াতে চলছিল। 1800 পর থেকে আমরা দেখতে পাই কি, যে এই যে সমাজ ব্যবস্থা যেখানে সাধারণ মানুষের কোনো অধিকারের মর্যাদা দেওয়া হতো না এবং শিক্ষা স্বাস্থ্য সমস্ত ক্ষেত্রে ভারতীয়রা দীর্ঘদিন নেগলেক্টেড ছিলেন, সেই জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রয়, ডিরোজিও, এরা সবাই একটা নতুন সোশ্যাল মুভমেন্ট স্টার্ট করেন, যার মেন অবজেক্টিভ ছিল যে ভারতীয় সমাজের আপলিফটমেন্ট, নারী শিক্ষার প্রসার, শিক্ষা ব্যবস্থার প্রসার, ঠিক আছে। এবং এই সময় কি হয়, 1817-তে এই প্যারালাল এই টাইমের মধ্যেই 1817 আজকে যেটাকে আমরা প্রেসিডেন্সি কলেজ বলি, ঠিক আছে, সেটা হিন্দু কলেজ, প্রথম এটাকে ফর্ম করা হয় হিন্দু কলেজ হিসাবে। হিন্দু কলেজ ওয়াজ এস্টাবলিশড, ঠিক আছে। হিন্দু কলেজ কবে প্রেসিডেন্সিতে কনভার্ট হয়? 1857, 58, 57, 58 এই সময় এর নাম চেঞ্জ করে প্রেসিডেন্সি করা হয়। এর সাথে সাথে 1849 ভারতবর্ষে প্রথম স্কুল এস্টাবলিশ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলকাতাতে, নারী শিক্ষা, উইমেন এডুকেশন ওয়াজ গিভেন হিউজ ইম্পর্টেন্স। এর সাথে সাথে সতী ওয়াজ অলসো অ্যাবলিশড। সতী লর্ড উইলিয়াম বেন্টিকের সাথে সাহায্য নিয়ে সতী প্রথা বিলুপ্ত করা হয়। এই সতী প্রথা যখন বিলুপ্ত করা হয়, যখন এই সতী মুভমেন্টটাকে নিয়ে একটা হিউজ মাস মুভমেন্ট হচ্ছে, সেই সময় একটা খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটে, খুব টাচি এবং ইন্টারেস্টিং। একদিন রাজা রামমোহন রয় যখন তিনি মাস মুভমেন্ট করছেন, বহু লোককে এই মুভমেন্টে সাপোর্ট গেইন করার চেষ্টা করছেন, তখন কৃষ্ণনগরের কাছে একজন বৃদ্ধ পুরোহিত তিনি রামমোহনের বাড়ি যান। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর যখন সন্ধ্যেবেলা রামমোহনের সাথে দেখা করেন, তখন তিনি কাঁদতে কাঁদতে জানান যে তারও একটা ছোট্ট মেয়ে ছিল, 12 বছর বয়স। সেই 12 বছর বয়সের মেয়েটা, তার বিয়ে হয় এবং বিয়ে হওয়ার পরে 1.5 মাসের মধ্যে তার স্বামী মারা যায়। এবং একজন ব্যক্তি এসে যখন তাকে সেই খবর দেয়, তিনি তখন সেটাকে চেষ্টা করেছিলেন যাতে সবার মধ্যে জানাজানি না হোক। এমনকি যে ব্যক্তি খবর দিতে এসেছিল সে তার চারপাশের মানুষকে জানিয়ে যায়। এবং সেই 18 বছরের মেয়েটা, সেই বাবাটা তখন রামমোহন রয়কে বর্ণনা করতে গিয়ে বলছেন যে আমার মেয়ে ধোঁয়া সহ্য করতে পারতো না বলে ওকে কোনোদিন রান্নাঘরে যেতে দিতাম না। আর সেই মেয়ে মাত্র 12 বছর বয়সে লাল শাড়ি পরিয়ে তাকে সিঁদুর দান করে তাকে জ্যান্ত জ্বালিয়ে দিয়ে সতী করা হয়। তাহলে এই যে নৃশংস প্রথা, তাহলে সতীর এগেনস্টে উইলিয়াম বেন্টিক এবং রামমোহন রয়, তাদের দুজনার চেষ্টায় আলটিমেটলি সতী ওয়াজ ব্যান্ড। তাহলে এই যে প্যারালাল সোশ্যাল মুভমেন্ট, তার সাথে সাথে কি হচ্ছে, পলিটিক্যাল মুভমেন্ট, বোথ প্লেড আ ভেরি ক্রুশিয়াল রোল ফর দ্য ট্রান্সফরমেশন অফ ইন্ডিয়া, মেডিয়েবল ইন্ডিয়া থেকে মডার্ন ইন্ডিয়ার দিকে। মানে যে ভারতের যে সোশ্যাল আর্থসামাজিক পরিকাঠামো ছিল, সেটা একটা নতুন ধারায় প্রবাহিত হতে শুরু করে। তাহলে এই যে 1757 থেকে 1857, এটা ভারতের ইতিহাসে একটা উল্লেখযোগ্য অধ্যায়। কেন? কনস্টিটিউশনের ডেভেলপমেন্টের ক্ষেত্রে ধীরে ধীরে বিভিন্ন আইন প্রণয়নের মাধ্যমে, তার সাথে সাথে আর্থসামাজিক পরিকাঠামোর মধ্যেও আরো অনেক পরিবর্তন হয়। সেগুলো নিয়ে আমরা যখন হিস্ট্রি পড়বো আরো ডিটেলে ডিসকাস করব। 1858 to 47 এটা আমাদের পরবর্তী ক্লাসে আমরা কভার করব। এটা একটু লং আর লেন্দি হবে। ফাইনালি কিভাবে কনস্টিটিউশন ওয়াজ ইমপ্লিমেন্ট, কিভাবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর্ম করা হয়, কিভাবে ড্রাফটিং কমিটি ফর্ম করা হয়, কিভাবে 22টা কমিটি ফাংশন করে স্বাধীনতার পরবর্তীকালে ল অ্যান্ড অর্ডার এস্টাবলিশ করার জন্য, সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। থ্যাংক ইউ, হ্যাভ আ গ্রেট ডে।